ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে গিয়ে আমেরিকা এখন এমন এক সামরিক বাস্তবতার মুখোমুখি, যেটা যুদ্ধ শুরুর সময় হয়তো খুব কম মানুষই কল্পনা করেছিলেন। যুদ্ধক্ষেত্রে আমেরিকার কাছে এখনও রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী, নৌবাহিনী, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু আধুনিক যুদ্ধে শুধু অস্ত্রের মান নয়, কতক্ষণ সেই অস্ত্র ব্যবহার করা যায় সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করে একটি দেশের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা। আর ইরানের সঙ্গে সংঘাত সেই জায়গাতে যুক্তরাষ্ট্রের জন্য বড় প্রশ্ন তৈরি করেছে। ইরানের উপর একের পর এক হামলা চালাতে গিয়ে মার্কিন বাহিনী একই সঙ্গে দুটি কাজ করতে বাধ্য হয়েছে। একদিকে ইরানের সামরিক অবকাঠামো, কমান্ড সেন্টার ও অন্যান্য লক্ষ্যবস্তুতে দূরপাল্লার নির্ভুল হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা থেকে মার্কিন ঘাঁটি, সেনা সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে হয়েছে। অর্থাৎ প্রতিটি মার্কিন আক্রমণের পাশাপাশি তৈরি হয়েছে নতুন প্রতিরক্ষামূলক অস্ত্রের চাহিদা। যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, এই চাহিদাও তত বেড়েছে। এখানে ইরানের কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সামনে আসে। ইরান হয়তো যুক্তরাষ্ট্রের মতো বিপুল সামরিক বাজেটের অধিকারী নয়, কিন্তু যুদ্ধের খরচ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন উৎক্ষেপণ করা এক বিষয়, আর সেটিকে প্রতিহত করতে অন্তত ব্যয়বহুল একটি উন্নতমানের ইন্টারসেপ্টর ব্যবহার করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ফলে ইরান যদি প্রতিপক্ষকে বারবার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য করতে পারে, তাহলে যুদ্ধক্ষেত্রে সরাসরি ধ্বংসের পাশাপাশি সে শত্রুর অস্ত্রভাণ্ডারের ওপরও চাপ তৈরি করতে পারে। এ কারণে প্যাট্রিয়ট এবং থার্ড এখন শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এগুলো ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কৌশলগত হিসেবের কেন্দ্রে চলে এসেছে। সিএসআইএস-এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ইরান যুদ্ধের ধারাবাহিক অভিযানের ফলে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুদ 1000-এর নিচে নেমে আসতে পারে এবং থার্ড ইন্টারসেপ্টরের মজুদ প্রায় 250-এর কাছাকাছি থাকতে পারে। এগুলো পেন্টাগনের প্রকাশিত সরকারি সংখ্যা নয়, বরং বিশ্লেষণ ভিত্তিক অনুমান। কিন্তু যদি এই হিসেব মোটামুটি সঠিক হয়, তাহলে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ফল ইতিমধ্যে স্পষ্ট। ইরান যুক্তরাষ্ট্রকে শুধু আকাশ নয়, তার অস্ত্রভাণ্ডারের গভীরতায়ও চাপে ফেলছে। প্যাট্রিয়ট PSC-3 হল মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ কঠিন আকাশীয় হুমকি মোকাবেলায় এই ইন্টারসেপ্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হল, যুদ্ধক্ষেত্রে একটি ইন্টারসেপ্টর কয়েক মিনিটের মধ্যে ব্যবহার হয়ে যেতে পারে, অথচ সেই একই ক্ষেপণাস্ত্র নতুন করে তৈরি করে সামরিক মজুদে ফেরত আনতে মাস বা বছর লেগে যেতে পারে। সিএসআইএস-এর হিসেবে PSC-3 এর উৎপাদন বছরে প্রায় 650টির মতো হতে পারে। অর্থাৎ যুদ্ধের সময়ে যে গতিতে ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে, সেই গতিতে শিল্প কারখানা তা প্রতিস্থাপন করতে পারছে না। থার্ডের ক্ষেত্রেও পরিস্থিতি আরও কঠিন। এই ব্যবস্থা মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত হয় এবং এর ইন্টারসেপ্টর সংখ্যা তুলনামূলকভাবে সীমিত। সিএসআইএস প্রায় 250টি থার্ড ইন্টারসেপ্টরের মজুদের কথা উল্লেখ করেছে। অন্যদিকে উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা চললেও সেই উৎপাদন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের গতির সঙ্গে সহজে তাল মেলাতে পারছে না। এর অর্থ হল, যুদ্ধ যত দীর্ঘ হবে, প্রতিটি উচ্চমূল্যের ইন্টারসেপ্টর ব্যবহারের সিদ্ধান্ত তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখানে ইরানের জন্য বড় সামরিক সুবিধাটি কোথায়? সুবিধাটি হল, ইরানকে প্রতিটি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সমপরিমাণ অর্থ বা অস্ত্র ব্যয় করতে হচ্ছে না। বরং ইরান এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে আমেরিকাকে প্রতিটি সম্ভাব্য হুমকির বিরুদ্ধে অত্যন্ত মূল্যবান প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করার কথা ভাবতে হয়। যুদ্ধের ভাষায় এটিকে বলা যায় ম্যাগাজিন ডেপথের ওপর চাপ। অর্থাৎ একটি বাহিনী কতগুলো ধারাবাহিক আক্রমণ মোকাবেলা করতে পারবে তার সীমা ধীরে ধীরে কমে আসা। আর এই সমস্যাটি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের সামনে এই সময় রয়েছে চীনকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিকের বিশাল সামরিক চ্যালেঞ্জ। তাই ইরানের বিরুদ্ধে ব্যবহৃত প্রতিটি প্যাট্রিয়ট, প্রতিটি থার্ড এবং প্রতিটি টমাহকের সঙ্গে একটি অদৃশ্য প্রশ্ন জড়িয়ে যাচ্ছে। আগামীকাল যদি প্রশান্ত মহাসাগরের আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, তখন আমেরিকার হাতে কতগুলো অস্ত্র থাকবে? এই প্রশ্নের উত্তরই ইরানের জন্য কৌশলগত বিজয়ের অন্যতম ভিত্তি তৈরি করেছে। কারণ একটি যুদ্ধ জয় মানে সবসময় প্রতিপক্ষের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া নয়। কখনো কখনো প্রতিপক্ষের যুদ্ধ চালানোর সক্ষমতা, অর্থনৈতিক ব্যয় এবং অস্ত্র পুনর্গঠনের সময়কে এমন পর্যায়ে নিয়ে যাওয়াও বিজয়ের একটি রূপ।
ইরান যদি যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় ধরে ব্যয়বহুল প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করতে বাধ্য করে থাকে, তাহলে যুদ্ধক্ষেত্রে ধ্বংসের হিসাবের পাশাপাশি এই অর্থনৈতিক ও সামরিক ক্ষয়ও ইরানের সাফল্যের অংশ। এবার আসা যাক টমাহকের দিকে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য টমাহক হল দীর্ঘপাল্লার আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। জাহাজ ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রুর স্থলভিত্তিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দূর থেকে হামলা চালানো হয়। ফলে মার্কিন বিমানকে প্রতিপক্ষের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢোকানোর ঝুঁকি কমে যায়। কিন্তু এই সুবিধারও একটি সীমা আছে, টমাহক অসীম নয়। CSIS এর হিসেব অনুযায়ী ইরান যুদ্ধের সময় 1000-এর বেশি টমাহক ব্যবহার করা হয়ে থাকতে পারে। যদি এই অনুমান মোটামুটি সঠিক হয়, তাহলে এটি মার্কিন দীর্ঘপাল্লার আক্রমণ সক্ষমতার উপর বড় চাপের প্রমাণ। কারণ সাম্প্রতিক সময়ে টমাহকের উৎপাদন বছরে 200টির নিচে থাকার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কয়েক মাসের যুদ্ধেই এমন পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার হতে পারে যা প্রতিস্থাপন করতে কয়েক বছরের উৎপাদন প্রয়োজন হতে পারে। এখানে ইরানের কৌশলগত সাফল্য আরও স্পষ্ট হয়। ইরান শুধু মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকেনি, সে এমন একটি যুদ্ধ তৈরি করেছে যেখানে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে হয়েছে। আমেরিকা একটি টমাহক দিয়ে একটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে, কিন্তু সেই টমাহক পুনরায় তৈরি করতে সময় লাগে। যুদ্ধের সময় এই ব্যবধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একই বিষয় প্রযোজ্য প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM এর ক্ষেত্রে। এই ক্ষেপণাস্ত্র মার্কিন সেনাবাহিনীর ভবিষ্যৎ দীর্ঘপাল্লার স্থলভিত্তিক আক্রমণ সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। হাইমার্স এবং M270A2 এর মতো প্ল্যাটফর্ম থেকে এটি ব্যবহার করা যায়। কিন্তু PRSM তুলনামূলকভাবে নতুন অস্ত্র হওয়ায় এর বিশাল যুদ্ধকালীন মজুদ কয়েক দশক ধরে তৈরি হয়ে ওঠেনি। ফলে দীর্ঘস্থায়ী সংঘাতে এর উপর চাপ পড়লে পুনরায় মজুদ তৈরি করাও কঠিন হতে পারে। এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার, এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্রের অস্ত্র শেষ হয়ে গেছে বা আমেরিকা আর যুদ্ধ করতে পারবে না। বরং আসল সমস্যা হল যুদ্ধ চালিয়ে যাওয়ার গভীরতা কমে আসা। একটি প্যাট্রিয়ট ব্যাটারি, একটি থার্ড লঞ্চার কিংবা একটি হাইমার্স ইউনিট তখনও সম্পূর্ণ কার্যকর থাকতে পারে, কিন্তু যদি পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র না থাকে তাহলে সেই লঞ্চারের বাস্তব যুদ্ধ ক্ষমতা কমে যায়। অর্থাৎ আধুনিক যুদ্ধে লঞ্চারের সংখ্যা শুধু সম্ভাব্য শক্তি দেখায়, কিন্তু ক্ষেপণাস্ত্রের সংখ্যা বলে দেয় সেই শক্তি কতক্ষণ ব্যবহার করা যাবে। ইরান ঠিক এই জায়গাতেই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। একটি দীর্ঘ যুদ্ধের মধ্যে আমেরিকার জন্য প্রশ্নটি আর শুধু কে বেশি শক্তিশালী নয়, প্রশ্ন হচ্ছে কে বেশি সময় ধরে নিজের শক্তি ব্যবহার করতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এখনও বিশাল, কিন্তু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে যুদ্ধক্ষেত্রে কার্যকর রাখতে হলে পর্যাপ্ত গোলাবারুদ, ইন্টারসেপ্টর, ক্ষেপণাস্ত্র এবং দ্রুত উৎপাদন সক্ষমতা দরকার। ইরানের জন্য এটাই সবচেয়ে বড় অর্জন হতে পারে, কারণ যুদ্ধের শেষে প্রশ্ন শুধু ইরান কতটা ক্ষতি করছে তা নয়, প্রশ্ন হলো আমেরিকাকে পরবর্তী যুদ্ধের জন্য কতটা প্রস্তুতি নতুন করে নিতে হচ্ছে। আর যদি একটি দীর্ঘ যুদ্ধ যুক্তরাষ্ট্রকে তার অস্ত্রভাণ্ডার পুনর্গঠনে কয়েক বছর পিছিয়ে দেয়, তাহলে ইরানের প্রতিরোধ শুধু একটি যুদ্ধের গল্প থাকবে না, সেটি হয়ে উঠবে এমন এক সামরিক বার্তা। অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু সেই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র তৈরি করে রাখা অনেক কঠিন। প্রিয় দর্শক, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকা কি সত্যি যুদ্ধ জিতছে, নাকি ইরান এমন এক কৌশলগত বিজয় অর্জন করেছে যার প্রভাব দেখা যাবে আমেরিকার পরবর্তী যুদ্ধের ময়দানে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।